মৈত্রী নন্দীর লেখা গল্প বংশধর। ঠিক বেলা 1:30টায় সত্যব্রত চট্টোপাধ্যায় দ্বীপ্রাহরিক আহারে বসেছেন। প্রথমেই ইষ্টদেবতাকে স্মরণ করে ভাতের প্রথম গ্রাসটা মুখে তোলেন। এটা তার প্রাত্যহিক নিত্যকর্ম। স্ত্রী সুনীতি বসে বসে সবটা দেখলেন। তার মুখটা দ্বিধান্বিত, চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, যেন একটা ভীষণ দোলাচালে ভুগছেন। খাওয়া যখন প্রায় মধ্যপথে অগ্রসর হয়েছে, তখন বলবো কি বলবো না ভাবতে ভাবতে মরিয়া হয়ে সুনীতি দেবী বলেই ফেলেন, বুবলু আর আনন্দী আজ সকালে ডাক্তারের কাছে গিয়েছিল। ভাতের থালায় হাতের নাড়াচাড়া থেমে যায় সত্যব্রতর। মুখ তুলে জিজ্ঞাসু চোখে স্ত্রীর মুখের দিকে তাকান। চোখে সামান্য উদ্বেগের ছায়াও কি ভেসে আছে? সুনীতি মুখ নিচু করে বলেন, ওরা সামনের মাসেই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ডাক্তারের সাথে সমস্ত কথাবার্তা আজ পাকা করেই এসেছে। সত্যব্রতর মুখে ধীরে ধীরে রক্ত জমতে শুরু করে। স্থির চোখে তাকিয়ে থাকেন সুনীতির মুখের দিকে। মুখ থেকে ছিটকে আসে শুধু দুটো শব্দ, এত দুঃসাহস! সুনীতি চেনেন এই মানুষটাকে, তাই ঘাবড়ে গিয়ে বলেন, মাথা ঠান্ডা রাখো, খাওয়াটা আগে শেষ করো। সত্যব্রত কর্ণপাত করেন না স্ত্রীর কথায়। থালাটা ঠেলে দিয়ে মাঝপথে খাওয়া ছেড়ে উঠে পড়েন। অসহায় চোখে স্বামীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন সুনীতি। 37 বছর আগে বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত মানুষটাকে কতটা ভালোবাসতে পেরেছেন ঠিক বোঝেন না, তবে ভয় পান যথেষ্টই। ভয় পান তার রাশভারী মেজাজকে, ভয় পান তার একগুঁয়েমিকে। অথচ তিনি নিজেও যথেষ্ট শিক্ষিতা, বুদ্ধিমতী। বিয়ের সময় ইংরেজিতে MA পড়ছিলেন, ভালো ছাত্রী ছিলেন। বনেদি কুলিন বাড়ি থেকে আসা সম্বন্ধটা পৃথার বাবা নাকচ করতে না পারলেও বিয়ের আগে বাবার একমাত্র শর্ত ছিল মেয়ের পড়াটা শেষ করতে দিতে হবে। হ্যাঁ, বাপের বাড়িতে সুনীতির নাম ছিল পৃথা, পৃথা মুখার্জি। বিয়ের পর শ্বশুর মশাই নাম রাখেন সুনীতি। এখন তিনি সুনীতি নামে সর্বত্র পরিচিত। পৃথা যেন কোন দূর অতীতে হারিয়ে গেছে নিঃশেষে। তার শ্বশুর মশাই বাবার কথা রেখেছিলেন, বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাবার অনুমতি দিয়েছিলেন। আসলে সুনীতির রূপ ছিল চোখে পড়ার মতো। শ্বশুর মশাইও চাননি পাল্টি ঘরের এই ভালো সম্বন্ধটা হাতছাড়া হোক, তাই মেনে নিয়েছিলেন পৃথার বাবার কথা। MA পাশ করে সুনীতি B.Ed করতে চেয়েছিলেন। সত্যব্রতই এবার আপত্তি জানান, বলেন, আমাদের বংশের কোনো মেয়ে বউরা কোনোদিন চাকরি করে না, B.Ed পড়ে তুমি কি করবে? সুনীতির কোনো আবদার অনুরোধই ধোপে টেকেনি, বরং 2 মাসের মধ্যেই পেটে এসেছিল বুবলু। বুবলু 3 বছরের মাথায় জন্মালো মেয়ে বুলা। ব্যাস, সবকিছুরই সেখানেই ইতি। কঠোর অনুশাসনের ঘেরা টোপে রেখে সত্যব্রত তার 2 ছেলে মেয়েকে মানুষ করেছেন। 2 ছেলে মেয়েই বাপ মায়ের মেধা নিয়েই জন্মেছিল। বুলা যখন জিওগ্রাফি নিয়ে MA পড়ছে, তখনই সত্যব্রত হন্যে হয়ে বুলার জন্য পাত্র দেখা শুরু করেছিলেন। কিন্তু সত্যব্রতর মনোমতো পাত্র পাওয়া এত সহজ ছিল না। বংশমর্যাদাকে প্রাধান্য দেওয়া সত্যব্রতর পাত্র পছন্দ হলে পরিবার পছন্দ হচ্ছিল না, অথবা বংশ পরিবার পছন্দ হলে পাত্র পছন্দ হচ্ছিল না। অবশেষে বুলার যার সাথে বিয়ে হলো, তার বংশকৌলীন্য গর্ব করার মতো হলেও ছেলেটি প্রাইভেট ফার্মের সামান্য এক কেরানি। তাতে অবশ্য তিনি দমে যাননি। সত্যব্রত বহুজাতিক সংস্থার উঁচু পদে চাকরি করতেন, অর্থের প্রাচুর্য আছে, সুতরাং মেয়ের কোনো অভাব রাখেননি। বুবলু অবশ্য একসময় কিছুটা গোল বাঁধিয়ে বসেছিল। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সহপাঠী একটি মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটির নাম ছিল মনস্বিতা মিত্র। স্ত্রীর মুখে এই খবর জেনে রাগে অগ্নিশর্মা হয়ে গিয়েছিলেন তিনি। সরাসরি বুবলুকে ডেকে জানিয়ে দিয়েছিলেন, এই বংশে কোনো অজাত কুজাতের মেয়ে ঢুকতে পারবে না, প্রাণ থাকতে তা আমি হতে দেব না। এই মেয়েকে তুমি বিয়ে করলে সেই দিনই আমি আত্মহত্যা করব, আর পিতৃহত্যার পাপ লাগবে তোমার গায়ে, কথাটা মনে রেখো। বুবলুর তখন কতই বা বয়স। মনটা ভেঙে গেল বাবার এই কথার পর সম্পর্কটাকে নিয়ে আর এগোতে সাহস পায়নি। এরপর বুবলু MTech MBA করে যখন চাকরিতে ঢুকলো, তখন সত্যব্রত নিজে বুবলুর জন্য পাত্রী দেখা শুরু করলেন। অনেক দেখে শুনে কুল শিল মিলিয়ে আনন্দীকে পছন্দ করলেন বটে, কিন্তু আটকে গেলেন আনন্দীর চাকরি ছাড়ার প্রশ্নে। আনন্দী তখন একটা নামকরা সংস্থায় চাকরি করছে, চাকরি ছাড়তে সে রাজি নয়।
অথচ পরিবারের সকলেরই আনন্দীকে খুব পছন্দ হয়েছে, এমনকি বুবলুরও। সুনীতি তখন সত্যব্রতকে বোঝালেন যে আজকের দিন ওসব মানধাতা আমলে ধ্যান ধারণা নিয়ে থাকলে চলে না। বাকি সব দিক যখন পছন্দ হয়েছে তখন এখানে বিয়েটা হোক। চাকরি তো আজকাল শিক্ষিত মেয়েরা সবাই করছে। অপ্রত্যাশিত হলেও কি ভেবে কি জানি সত্যব্রত এবার স্ত্রীর কথা মেনে নিয়েছিলেন। হয়তো জীবনে এই প্রথমবার আজ বারান্দায় ইজি চেয়ারে বসে সে কথা ভেবে সত্যব্রত নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছে হচ্ছিল। খুব ভুল হয়ে গেছে। এই জন্যই চাকরি করা মেয়ে তার কোনোদিনই পছন্দ ছিল না। নিশ্চয়ই আনন্দেই বুবলুকে উস্কানি দিয়েছে, নয়তো বুবলু কিছুতেই এত বড় সাহস হতো না। চিরটা কাল তার দাপটে সারা বাড়ি তটস্থ থেকেছে, তার মুখের ওপর একটাও কথা বলার সাহস কারো হয়নি। আর আজ নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতে বসে আনন্দী যা ইচ্ছে তাই করতে শুরু করেছে। এত বড় অনাচার তিনি কিছুতেই মানবেন না। আজ আসুক ওরা বাড়িতে, একটা হেস্তনেস্ত করে ছাড়বেন। 5 বছর আগে রিটায়ার করার পর থেকে সন্ধ্যেবেলা সন্ধ্যান্নি করার পর ঘন্টাখানেক ঘুরিয়ে ফিরিয়ে টিভির নিউজ চ্যানেলগুলো দেখা সত্যব্রতর অভ্যাস। তারপর নিয়ম করে কিছু ধর্মগ্রন্থ পাঠ করেন। ঠিক রাত 9:30টায় রাতের আহার আদি শেষ করে 10:30টায় শয্যা গ্রহণ করেন। প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করেন। পূবমুখী হয়ে বসে কিছুক্ষণ গায়ত্রী মন্ত্র আর সূর্য প্রণাম মন্ত্র জপ করে প্রাতঃভ্রমণে বেরোন। ফিরে এসে স্নান করে পুজোয় বসেন। ঘন্টা 2 ঠাকুর ঘরেই তার সময় কাটে। তারপর 9:30 নাগাদ ব্রেকফাস্ট করেন। তার জীবনযাপন একেবারে ঘড়ি ধরা। আজ কিন্তু নিয়মের ব্যতিক্রম ঘটেছে। চঞ্চল মন কোনো কিছুতেই একাগ্র করতে পারছেন না। রামকৃষ্ণ কথামৃত না পড়ে বসার ঘরে সোফায় বসে সকালের পরে খবরের কাগজটাই আবার চোখের সামনে মেলে রেখেছেন। বুবলু আর আনন্দী অফিস থেকে ফিরেছে 8 ঘন্টা হলো। স্ত্রীকে দিয়ে এবার ওদের দুজনকে বসার ঘরে ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে ছেলে আর বৌমা এসে হাজির হলো। আনন্দী প্রথম কথা বলল, আমরা নিজেরাই তোমার কাছে আসছিলাম বাবা। ভালোই হলো যে তুমি আমাদেরকে ডেকে পাঠালে। আগে তুমি বলো কেন আমাদের ডেকেছ। তার আগে তোমরা বলো যে কেন তোমরা আমার কাছে আসতে চাইছিলে। বুবলু বলে, আমরা সন্তানের জন্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশন পদ্ধতির আশ্রয় নেব ঠিক করেছি বাবা। আজ ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তারও সায় দিয়েছেন। এছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। সকালে মাকে অফিস থেকে ফোন করে জানিয়েছিলাম, আর ঠিক করেছিলাম যে তোমার সাথে বাড়ি ফিরে সামনাসামনি বসে কথা বলবো। তোমরা আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না? এত তাড়াহুড়োর কি ছিল? আনন্দে সামান্য ক্ষোভের গলায় বলে, কেন বাবা, গত 3 বছর ধরে তো বংশধরের জন্য তুমি পাগল হয়ে উঠেছিলে। উঠতে বসতে আমাকে সবসময় বলতে ছেলের বিয়ের 5 বছর পরেও আমি নাতির মুখ দেখলাম না। পূর্বপুরুষকে জল দেবে কে? আমার একমাত্র ছেলের ঘরে পুত্র সন্তান না হলে এই বংশ তো উচ্ছন্নে যাবে। আনন্দের কথার উত্তরে সত্যব্রত বলেন, ঠিকই তো বলেছি আমি। বংশধর না এলে পরিবারের ধারা শুকিয়ে যায়, 7 পুরুষ নরকে যায়। আমাদের এত মানি বংশের সব আশা ভরসাই তো বুবলু। আমার তো ওই একটাই ছেলে, আর 4 বোনের পর আমিও ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। বুবলুর ছেলে না এলে আমাদের বংশে বাতি দেবে কে? আনন্দে এবার নরম গলায় বলে, সে তো ঠিকই, যদিও আমি বিশ্বাস করি যে শুধু পুত্র সন্তান নয়, কন্যা সন্তানও সমানভাবে বংশের ধারা বহন করে। অন্তত বিজ্ঞান তো তাই বলে। তবে তোমার ছেলের যদি সন্তানের বাবা হওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা থেকে থাকে, তবে আমার কি করণীয় ছিল বলতে পারো? আমি বিশ্বাস করি না, ডাক্তার ঠিক বলেনি। তোমরা আরো অপেক্ষা করে দেখো। এবার বুবলু আবার মুখ খোলে, বহুবার টেস্ট করা হয়েছে বাবা, প্রত্যেকবার আমার স্পার্ম কাউন্ট স্বাভাবিকের থেকে অনেক কম এসেছে। ডাক্তার বলেই দিয়েছিলেন যে আমি কখনো সন্তানের বাবা হতে পারবো না। তাই আজ আমরা এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছি। তুমিও এটা মেনে নাও বাবা। সত্যব্রত বাবু হতবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। এই তার সেই বুবলু যে কিনা বাবা চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না একদিন। আজ তার এত পরিবর্তন ভেবে অবাক হচ্ছে যে এত বড় সিদ্ধান্তটা নেবার আগে একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলে না তোমরা। রাগত স্বরে বলেন সত্যব্রত, বাবা তুমি বংশধর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলে। আর মিথ্যে বলবো না, আমরাও একটা সন্তান চাইছিলাম খুব করে।
তাই আমাদের সামনে এই একটা পথই খোলা ছিল। আমরা আশা করেছিলাম তুমিও সবটা বুঝবে আর আমাদের সিদ্ধান্তকে সমর্থন করবে। আনন্দী ধীর স্বরে কথাগুলো বলে মাটির দিকে চোখ রেখে। সত্যব্রত জ্বলে ওঠেন আনন্দীর কথা শুনে। ও, তোমরা আশা করেছিলে আমি বুঝবো? কি বুঝবো? এই পদ্ধতিতে যে আসবে সে হবে আমার বংশধর? আমাদের কত বড় বংশ! 7 পুরুষের নিষ্ঠাবান কুলীন ব্রাহ্মণ আমরা। আমাদের পারিবারিক ইতিহাসটা একবার পড়ে দেখো। রক্তে কোনো ভেজাল পাবে না। গত 300 বছর যাবৎ বিশুদ্ধ ব্রাহ্মণের রক্ত বইছে আমাদের ধমনীতে। এভাবে যে আসবে সে কোন অজাত কুজাতের বংশের রক্ত বয়ে আনবে কে জানে। সে কিনা হবে আমার বংশধর? এত বড় কথাটা তোমরা ভাবতে পারলে কি করে? বংশকৌলিন্য আমার একমাত্র অহংকার। প্রাণ থাকতে অহংকার আমি ছাড়তে পারবো না, জেনে রেখো। রাগে উত্তেজনায় কাঁপতে থাকেন সত্যব্রত। আনন্দে এবার মুখ তুলে তাকায়। সত্যব্রত চোখের দিকে তাকিয়ে শান্তভাবে প্রশ্ন করে, কেন বাবা? অতীতে কি এইরকম ঘটনা ঘটেনি? মহাভারতেও নিয়োগ প্রথা ছিল। ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর জন্ম নিয়োগ প্রথায়। পাণ্ডবরা 5 ভাইও জন্মেছেন সেই নিয়োগ প্রথায়। তারা প্রত্যেকে কিন্তু নিজেদের পিতৃপরিচয়ে বড় হয়েছেন, রাজ্য শাসন করেছেন, এমনকি পিতৃতর্পণও করেছেন। কেউ তাদের বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করেনি। সুতরাং এটা শাস্ত্রসম্মত প্রথা। এ কথা কি তুমি অস্বীকার করতে পারো? এছাড়া আর একটা কথা, 3 বছর আগে যখন আমার বাবা মারা গেলেন, তখন একমাত্র সন্তান হিসেবে আমি বাবার মুখাগ্নি আর 13 দিনে শ্রাদ্ধ করতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল সন্তান হিসেবে সেটা আমার অধিকার, আমার কর্তব্য। তখন তুমি বাধা দিয়েছিলে। আমাকে বলেছিলে বিয়ের পর তোমার গোত্রান্তর হয়ে গেছে, তুমি এখন আর ওই গোত্রের, ওই বংশের কেউ না। মুখাগ্নি বা শ্রাদ্ধ ওই বংশের কাউকেই করতে হবে। তোমার খুড়তুতো ভাইরা এই কাজের অধিকারী, তুমি নও। তোমার কথা মন থেকে নিতে না পারলেও মেনে নিয়েছিলাম, কারণ জানতাম তা না হলে তুমি কষ্ট পাবে। আজ তোমার যুক্তি অনুযায়ী তোমাকে প্রশ্ন করছি বাবা, আমি যখন আজ তোমাদের গোত্রের, তোমাদেরই বংশের, তাহলে আমার গর্ভজাত সন্তান কেন এই বংশের কেউ হবে না? তোমার ছেলের শরীরে একটা মাত্র কোষের অভাবে আমার সন্তান বংশের কেউ হবে না? তাহলে আমি কে? এটা কি তোমার দ্বিচারিতা হচ্ছে না? ভেবে দেখো বাবা। সত্যব্রত আনন্দীর কথা জুৎসই কোনো জবাব না পেয়ে বলেন, তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। একটু একা থাকতে দাও আমাকে। যাবার আগে শুধু শুনে যাও, এভাবে যে সন্তান আসবে তাকে আমি আমার বংশধর বলে কোনোদিন স্বীকার করব না, কোনো দিন না। কথা শেষ করে উত্তেজনায় হাঁপাতে থাকেন সত্যব্রত। সুনীতি এতক্ষণ সব কথা চুপচাপ শুনছিল। বেশি কথা বলা কোনোদিনই তার ধাতে নেই। এবার বুবলু আর আনন্দীকে চোখের ইশারায় ঘর ছেড়ে চলে যেতে বললেন। ওরা চলে গেলে সুনীতি বললেন, উত্তেজিত হইও না, তোমার প্রেশারটা বেশি। ঠান্ডা মাথায় ভেবে দেখো, সত্যি তো ওদের আর কিছু করার ছিল না। হয় দত্তক নিতে হতো, নয় নিঃসন্তান থাকতে হতো। তার বদলে এ তো তবু মন্দের ভালো হলো। সত্যব্রত চুপ করে রইলেন। কোনো কথা বলার মতো মানসিক অবস্থা তার আর ছিল না। 2 দিন পর সত্যব্রত সুনীতিকে ডেকে বললেন, বুবলুকে জিজ্ঞাসা করে জেনে নিও তো ওরা কোন ক্লিনিকে কোন ডাক্তারের কাছে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই এক সন্ধ্যায় দেখা যায় ঝাঁ চকচকে নবজীবন ফার্টিলিটি ক্লিনিকে ডক্টর কিংসুক গাঙ্গুলির সামনে বসে আছেন সত্যব্রত। নিজের পরিচয় দিয়ে তিনি জানান যে স্বর্ণাভ ও আনন্দী চট্টোপাধ্যায়ের ব্যাপারে একটু কথা বলতে এসেছেন। ডক্টর কিংসুক গাঙ্গুলি বিস্মিত হলেও সেটা প্রকাশ না করে বললেন, বলুন কি বলবেন। একটু ইতস্তত করে গলা খাঁকারি দিয়ে সত্যব্রত সামান্য চাপা গলায় বলেন, আমার ছেলে স্বর্ণাভর স্পার্ম কাউন্ট কম, তাই বৌমা আনন্দী ঠিক করেছে যে সে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে সন্তান ধারণ করবে। আমার ছেলেরও এত মত আছে। আমি জানতে চাই, কোনো সৎ ব্রাহ্মণ ডোনারের স্পার্ম এক্ষেত্রে ব্যবহার করা সম্ভব? ডাক্তার অবাক হয়ে জিজ্ঞাসা করেন, হঠাৎ এই প্রশ্ন? বিশেষ কোনো কারণ আছে? না, মানে হ্যাঁ, আসলে আমরা নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার। এই পরিবারে অন্য কোনো বংশের রক্তের মিশ্রণ হোক তা আমি চাই না। আমার বংশধরের শরীরে একমাত্র আমার বংশেরই রক্ত থাকা উচিত, তাই না ডাক্তারবাবু? তা হয়তো ঠিক, তবে আপনার পুত্রের স্পার্মের যা কোয়ালিটি এবং সংখ্যা, তাতে তো তার পক্ষে কোনোদিনই বাবা হওয়া সম্ভব হবে না।
তা যদি হতো তাহলে তো আমার কাছে আসার প্রয়োজনই হতো না। একটু ইতস্তত করে খানিক নীরবতার পর একরকম মরিয়া ভঙ্গিতে সত্যব্রত বলেন, আচ্ছা ডাক্তারবাবু, আমি শুনেছি আপনারা পেশেন্ট পার্টির কাছে স্পার্ম ডোনারের পরিচয় গোপন রাখেন। তাহলে একটা কাজ করুন না, আমাকে ডোনার হবার অনুমতি দিন। আমি শুক্রাণু দান করব। আমার শুক্রাণুই আপনি আনন্দী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যবহার করবেন। কেউ কিচ্ছু জানতে পারবে না। প্লিজ ডাক্তারবাবু, আপনি আমার এই অনুরোধটা রাখুন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। ডক্টর গাঙ্গুলি হতবাক হয়ে তাকিয়ে থাকেন সত্যব্রতর দিকে। এমন অনুরোধ তিনি জীবনে কখনো শোনেননি। গম্ভীর গলায় প্রশ্ন করেন, আপনার বয়স কত? 64 পার হয়ে 65-তে পড়েছি গত মাসে। এই বয়সের কোনো ডোনারের কাছ থেকে আমরা স্পার্ম নিই না। মাফ করবেন, শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ 18 থেকে 35 বছরের পুরুষের সুস্থ সবল স্পার্মই আমরা সংগ্রহ করি। মাথায় হাত দিয়ে মুখ কালো করে বসে থাকেন সত্যব্রত। হয়তো এবার সত্যব্রতর মুখের দিকে তাকিয়ে ডক্টর গাঙ্গুলির একটু দয়া হয়। কোমল কণ্ঠে তিনি বলেন, শুনুন সত্যব্রত বাবু, আপনার এত হতাশ হবার কিছু নেই। ডোনারের পরিচয় সম্পূর্ণ গোপন রাখলেও আমরা পেশেন্ট পার্টিকে ডোনারদের সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকি এবং তার মধ্যে থেকে তারা তাদের পছন্দ মতো ডোনার নির্বাচন করতে পারে। ডোনারের জাত, ধর্ম, পেশা, শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে শখ, মানসিক গঠন, এমনকি গায়ের রং, উচ্চতা, ব্লাড গ্রুপ, এই সমস্ত তথ্য তারা জানতে পারে। যদিও আপনাকে আমার জানাবার কথা নয়, তবু বলছি, আপনার ছেলে আর বৌমা ডাক্তারের শুক্রাণু নির্বাচন করেছে। তার বেশিরভাগ শারীরিক বৈশিষ্ট্য আপনার ছেলের সাথে মিলে গেছে, এমনকি রক্তের গ্রুপও। এমনটা সবসময় পাওয়া যায় না। সে কি ব্রাহ্মণ? না, সে কায়স্থ, কিন্তু সেটা তো কোনো বড় ব্যাপার নয়। হতাশ হলেও সত্যব্রত বোঝেন এরপর তার আর কিছুই বলার নেই। ডাক্তারের চেম্বার ছেড়ে বেরোবার আগে শুধু বলেন, ডাক্তারবাবু, আমি যে এখানে এসেছিলাম সে কথা যেন আমার ছেলে বৌমা কোনোদিন জানতে না পারে। বেশ কয়েক মাস পর আনন্দীর কোল আলো করে এক ফুটফুটে পুত্র সন্তান এলো। পরিবারে খুব ঘনিষ্ঠ বৃত্তের বাইরে আনন্দীর এই সন্তানের জন্মরহস্য আর কেউ জানল না। স্বর্ণাভর মনের গভীর কন্দরে একটা দুঃখের কাঁটা অতীব সংগোপনে বিঁধে রইল, যদিও তবুও সে খুশি। একটি সন্তানের আকাঙ্ক্ষা তারও যে দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বিয়ের এত বছর পর আনন্দীর সন্তান লাভে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই খুব আনন্দিত। জনে জনে এসে ছেলের বাবা না মা কার মতো দেখতে হয়েছে সেই বিশ্লেষণে ব্যস্ত হয়ে পড়ল। শুধু সত্যব্রত একেবারে নীরব রইলেন। নাতিকে একবার ছুঁয়ে পর্যন্ত দেখলেন না। স্ত্রী সুনীতির হাজার অনুরোধেও না। দিন যায়, দেখতে দেখতে আনন্দীর ছেলে 6 মাসের হয়ে এলো। মুখে এমন নানা রকম শব্দ করে, খিলখিল করে হাসে, বালিশে হেলান দিয়ে বসিয়ে দিলে বসে বসে হাত পা ছুঁড়ে খেলা করে, ডাগর ডাগর চোখ মেলে এদিক ওদিক চায়। আর সবচাইতে বড় কথা হলো, সত্যব্রতকে দেখলেই এক মুখ হাসি নিয়ে তাকিয়ে থাকে, হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। এখন সত্যব্রত ভীষণ মায়া পড়ে গেছে শিশুটির উপর। কোলে তুলে নিয়ে আদর করতে খুব মন চায়, কিন্তু পাহাড় প্রমাণ অহংকার বাধা হয়ে দাঁড়ায়। আনন্দী সবটাই লক্ষ্য করে, সবটা বোঝে। এক রবিবার সকালে জল খাবার পরিবেশন করতে করতে আনন্দী বলল, বাবা, বাবুসোনার তো 6 মাস হতে আর দেরি নেই, ওর অন্নপ্রাশন দেবেন না? সত্যব্রত গম্ভীর গলায় বলে, হ্যাঁ, তা তো দিতেই হবে। সামনের মাসের 3 তারিখে পঞ্জিকায় একটা ভালো দিন আছে, আমি দেখে রেখেছি। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে হবে। আমাদের বংশের নিয়ম অনুযায়ী বৃদ্ধি শ্রাদ্ধ করতে হবে তো। পূর্বপুরুষকে জল না দিয়ে এই বংশে কোনো শুভ কাজ হয় না। শেষ কথাগুলো শুনে আনন্দী আর স্বর্ণাভ দৃষ্টি বিনিময় করে। সুনীতির মুখেও খুশির ছোঁয়া। প্রচুর লোক নিমন্ত্রিত হয়েছেন আজ। স্বর্ণাভ ঘুরে ঘুরে তদারক করছে। সুনীতি অতিথিদের সুখ সুবিধা দেখতে ব্যস্ত। আনন্দী এক ফাঁকে ছেলেকে লাল চেলি আর চন্দনে সাজিয়ে এনে সত্যব্রতর কোলে বসিয়ে দিয়ে বলে, ওকে একটু তুমি ধরো বাবা, আমি শাড়িটা বদলে আসছি। দুহাতে নাতিকে আগলে ধরে থেকে সবার অলক্ষ্যে এক ফাঁকে পাঞ্জাবির হাতায় চোখটা মুছে নেন সত্যব্রত। আনন্দীর খুড়তুতো ভাই প্রবল মুখে প্রসাদ দেবে। সে আসনে শিশুটিকে কোলে নিয়ে বসেছে। সামনে একটা ঝকঝকে পেতলের থালার উপর প্রদীপ জ্বলছে।
তার পাশে শঙ্খ, ধান, দূর্বা সাজানো। সবাই আশীর্বাদে তোড়জোড় করছে। সবার প্রথমে সত্যব্রত এসে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে শিশুটির গলায় একটা মোটা সোনার হার পরিয়ে দিয়ে বললেন, আমার নাতির নাম রাখলাম সত্যকাম। সবাই বলল, দাদু নিজের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখলো। শুধু আনন্দী, স্বর্ণাভ আর সুনীতি একটু অন্যরকম বুঝলেন। মুখে প্রসাদ দেবার পর একটা বড় পেতলের থালা শিশুটির সামনে রাখা হলো। থালায় বই, কলম, মাটি, টাকা, সোনার উপর, ধান আরও অনেক কিছু রাখা। শিশু এসবের মধ্যে যে জিনিস সবচেয়ে আগে স্পর্শ করবে ধরে নেওয়া হয় ভবিষ্যতে সে সেই দিকেই আগ্রহী হবে বা সেই বৃত্তি গ্রহণ করবে। শিশুটি কিন্তু একসাথে দু হাতে দুটো জিনিস তুলে নিল, ডান হাতে কলম আর বাঁ হাতে একটা পাতলা বই। সত্যব্রত সেদিকে তাকিয়ে অহংকারের সুরে বললেন, তোমরা সবাই দেখে নিও, বড় হয়ে আমার দাদুভাই নামকরা একজন ডাক্তার হবে, বংশের মুখ উজ্জ্বল করবে। আনন্দী আর স্বর্ণাভ বিস্মিত হয়ে পরস্পরের মুখের দিকে স্থির চোখে তাকিয়ে থাকে কয়েক মুহূর্তের জন্য। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।